20 দলীয় জোটে টাকা টানা অবরোধে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন কমপক্ষে 27 জন। এর মধ্যে পেট্রোল বোমা হামলা ও গাড়িতে অবরোধকারীদের দেয়া আগুনে পুড়ে নিহত সংখ্যা 12, অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে অন্তত 550 যানবাহনে। মানবাধিকার কর্মীরা বলছেন রাজনৈতিক কর্মসূচির নামে এই সহিংসতা আতঙ্কজনক। কুমিল্লার লাকসামের পেয়ার মিয়া, পঞ্চগড়ের অমল চন্দ্র বর্মন, মোহাম্মদপুরের আরমান, ময়মনসিংহের সিদ্দিক মিয়া ও রাজশাহীর আবু বক্কর, এরা সবাই পেশায় গাড়ি চালক। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি পেট্রোল বোমার আগুনে দগ্ধদের বেশিরভাগই সাধারণ খেটে খাওয়া মানুষ। অগ্নিদগ্ধ হয়ে এখন ভর্তি আছেন 17 জন। তাদের মধ্যে গুরুতর 4 জনকে রাখা হয়েছে আইসিইউতে। মানবাধিকার কমিশন চেয়ারম্যান বলছেন, আগুনে পুড়িয়ে মানুষ হত্যা প্রকৃতপক্ষে সন্ত্রাসবাদ। যেহেতু সন্ত্রাসবাদ অর্থই হচ্ছে আপনার অপরিচিত যে কোনো মানুষ, নিরীহ যে কোনোখানে তার শিকার হতে পারে, তাই এটিকে অন্যতম জঘন্যতম অপরাধ হিসেবে আন্তর্জাতিক আইন সংজ্ঞায়িত করেছে। এই জঘন্যতম আন্তর্জাতিক অপরাধ যে মানবাধিকারের পরিপন্থী সেটি বলাই বাহুল্য। আইন ও সালিশ কেন্দ্রের হিসাবে 2014 সালের 5 জানুয়ারির নির্বাচনের আগের 8 মাসে সারা দেশে রাজনৈতিক সহিংসতায় প্রাণ হারিয়েছে 507 জন। এর মধ্যে গাড়িতে আগুন, পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণে নিহত হয় অন্তত 196 জন সাধারণ মানুষ। একটা সমাজে যে কোনো ধরনের আন্দোলনও যদি করতে হয়, এটা আন্দোলনের কোনো অংশ হতেই পারে না। এটা অত্যন্ত নিন্দনীয়, ন্যাক্কারজনক একটা ব্যাপার। এবং কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে যেই পক্ষেই থাকুক না কেন, সহিংসতার ব্যবহারটা আসলে গ্রহণযোগ্য নয়। একাধিক মানবাধিকার সংগঠনের হিসেবে গত 6 বছরে রাজনৈতিক সহিংসতায় মারা গেছেন 908 জন, আর গত 21 বছরে মারা গেছেন 2861 জন। মামুন আব্দুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পুড়ে যাওয়া শরীর আর ব্যান্ডেজ নিয়ে রাজধানী সিটি হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছে 2.5 বছরের শিশু সাফির। তার শ্বাসনালী আগুনে ক্ষতিগ্রস্ত হয়, এখনো আশঙ্কামুক্ত নয় সে। একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাফিরের বাবা ও মা। ছেলে সাফিরের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে এসেছিলেন চিকিৎসক দম্পতি শারমিন ও সাইফুল ইসলাম। পরে নারায়ণগঞ্জ ফিরছিলেন বন্ধন পরিবহনের একটি বাসে। এ সময়ই বাসটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় অবরোধকারীরা। আগুনে ঝলসে যায় সাফিরের শরীরের নানা অংশ। 2 হাত পুড়ে গেছে সাইফুলের। বাস থেকে নামতে গিয়ে হাতও ভাঙেন মা শারমিন। ব্যান্ডেজে মোড়ানো এই ছোট্ট শিশুর কান্না তাকিয়ে দেখা ছাড়া আর যেন কিছুই করার নেই এই দম্পতির। সাফির এখনো রয়েছে হাসপাতালের বিশেষ পরিচর্যা কেন্দ্রে। যখনই জেগে উঠতেছে আম্মু আম্মু বলতেছে, আব্বু আব্বু বলতেছে। ডাক্তার আমাদেরকে যেটা বলছে যে শ্বাসনালীতে মেজর কোনো প্রবলেম হয়নি, তবে মাইনর কিছু আছে যেটা এখনো আশঙ্কা মুক্ত না। তো বলছে যে আমরা এটা 72 আওয়ার্স পরে বলতে পারবো যে আসলে কি অবস্থা। খাদিজাতুল কোবরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই বিষয়ে কথা বলতে এখন আমাদের সঙ্গে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, আমি জানি যে আপনি এইসব ধরনের এই যে সহিংসতা, যে সাফিরের রিপোর্টটি আপনি দেখলেন, আপনি সবচেয়ে বেশি কাতর হন, আপনি এর বিরুদ্ধে সব সময় কথা বলে আসছেন এই ধরনের রাজনৈতিক সহিংসতা বা এইগুলির ক্ষেত্রে। বিএনপি চেয়ারপারসন আমাদেরকে জানিয়েছেন যে এই ধরনের সহিংসতা অবরোধের ক্ষেত্রে তার দলের কেউ করছে না। আমরা যদি এটি সত্যি বলে ধরেও নেই, তাহলে কি আপনি মনে করেন যে এই অবরোধটি যদি কোনো নাশকতা না হয়, তাহলে এই অবরোধে মানুষ বেরোবে না, বা অবরোধ যেরকম চলছে সেরকমই চলবে? অবরোধের জন্য নাশকতার দরকার আছে কিনা আপনি মনে করেন কিনা, জনাব ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া? আমি কোনো সহিংস কর্মকাণ্ড, সন্ত্রাস রাজনৈতিক কর্মকাণ্ডের অংশ হিসেবে নিজে বিশ্বাস করি না, এবং সেটা কখনো রাজনৈতিক কর্মকাণ্ডের পার্ট হিসেবে আমি মনে করি না। তবে যে সহিংসতার কথা আপনি বলেছেন, আপনারা নিজেরা আজকে এই সংবাদ পরিবেশন যেগুলি হয়েছে তাতে সহিংসতার যে চিত্র তোলা হয়েছে সেগুলি নানাভাবে হয়েছে। শুধুমাত্র এই কর্মসূচি দেওয়ার জন্য হয়েছে বা তার জন্য হয় নাই, ওই বিতর্কে আমি যেতে চাই না। তবে যেটা আমি বলতে চাই, যেভাবে বলা হয়েছে, আপনি পরশুদিন ক্রস ফায়ারে যে ছেলেটি গতকাল মারা গেল, তার মার আর্তনাদ আমরা শুনেছি। এর অর্থ এই নয় যে আমি এই সন্ত্রাসের বা আগুন দিয়ে বা বোমা ফেলে মানুষ মারা যাক, এবং সেইটাকে কোনো অবস্থাতে আমি সাপোর্ট করি। কোনো অবস্থাতে আমি সাপোর্ট করি না, ব্যক্তিগত জীবনে নয়, রাজনৈতিক জীবনে নয়, কোনো অবস্থাতেই কোনো একজন ইন্নোসেন্ট মানুষকে হত্যার অধিকার কেউ দেয় নাই। পবিত্র কোরআনে বলা হয়েছে,
একজন নিরপরাধ মানুষকে হত্যা করা সমগ্র মানব জাতিকে হত্যা করা, আর একজন নিরপরাধ মানুষের জীবন রক্ষা করা মানব জাতির জীবন রক্ষা করা। আমি নিজে ব্যক্তিগত জীবনে এই দর্শনে বিশ্বাস করি। তবে যে সন্ত্রাসের কথা আপনারা বলছেন, এই অবরোধ সম্পর্কে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, ওনার সঙ্গে যখন আমরা দেখা করেছি তখন বলেছেন যে মেসেজ অবরুদ্ধ অবস্থায় তিনি আমাদেরকে দিয়েছেন, আমি সেখান থেকে বের হয়ে সেটা বলেছি। বেগম খালেদা জিয়া চায় এই অবরোধ কর্মসূচি অ্যাবসুলুটলি যেন কোনো অবস্থায় এই সন্ত্রাসের রূপ না নেয় এবং কোনো বোমাবাজি সন্ত্রাস বা এইরকম সঙ্গে কেউ জড়িত থাকবে না। শান্তিপূর্ণ হবে গণতান্ত্রিকভাবে যে আন্দোলন করার যে অধিকার, সেই অধিকার প্রয়োগ করে আমরা সকলের কাছে আবেদন করব, জনগণের কাছে আবেদন করব, সেইভাবেই কর্মসূচি চালিয়ে যাবে। এবং পরশুদিনও তিনি প্রেস কনফারেন্স করে এই কথাই বলেছেন। কিন্তু ব্যারিস্টার রফিকুল ইসলাম, আমাদের প্রশ্ন হচ্ছে যে এই অবরোধ আমরা যতখানি দেখছি যে সেটা অনেকটা কার্যকর হচ্ছে এই সহিংসতার কারণে, কারণ মানুষের মধ্যে ভয়, ভীতি, আতঙ্ক সৃষ্টি হচ্ছে, মানুষ পণ্য পরিবহন করতে পারছে না, কৃষকরা নিজেদের ফসল যে অন্য জায়গায় পাঠাবে সেটি করতে পারছে না এই ভয়ভীতি আতঙ্কের কারণে। নাইলে তারা কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কর্মসূচির প্রতি সমর্থন জানালেও তারা সেগুলি পরিবহন করতে হয়তো, কিন্তু এই ভয়ভীতির কারণে করতে পারছে না। এই অবরোধটাকে কন্টিনিউ করার জন্য এই সহিংসতাটা দরকার বলে কেউ কেউ মনে করছেন। আমি মনে করি যে সহিংসতা করে মানুষকে জিম্মি করে রাজনৈতিক কর্মসূচি দিয়ে গণতান্ত্রিক আন্দোলন সফল হয় না কখনো। কিন্তু এখানে আপনি যেটা বলছেন যে ভয়ভীতির কথা কেউ কেউ ভাবছে, কারা ভাবছে আমি ঠিক জানি না। তো আমি একটি কথা আপনাকে বলতে চাই, যেমন রিয়াজ রহমান সাহেবের উপরে যখন 4টি গুলি চালানো হলো এবং তার মৃত্যুমরণ অবস্থা ছিল, তখন তার জীবন সংকটাপন্ন ছিল, তখন যেখানে হোম মিনিস্টার বলেছিলেন চিটাগাং যে এটা কর্মসূচিতে যারা দায়ী তাদেরকে ইনকোয়ারি করে খুঁজে তাদেরকে বের করে মামলা দেওয়া হবে, সেই একই দিনে 1 ঘন্টার ব্যবধানে আওয়ামী লীগ নেতা হানিফ সাহেব, যিনি আওয়ামী লীগের স্পোক্সম্যান হিসেবে কথাবার্তা বলে থাকেন সাধারণত, তিনি বলেছেন বেগম খালেদা জিয়া নাকি দেশের রাজনৈতিক অস্থির অবস্থা, অচল অবস্থা সৃষ্টি করার জন্য তার নিজের দলের রিয়াজ রহমানকে হত্যার চেষ্টা করছেন এবং তার লোকেরা গুলি করেছে। এই কথা বলার পরে, সরকারি দলের লোক থেকে এই কথা বলার পরে, এবং আমার মতো আমার বিরুদ্ধে 8টা গাড়ি পোড়া মামলা দিয়েছে। আমি সুস্পষ্টভাবে বলতে চাই, গাড়ি পোড়া তো আমি দূরের কথা, কাউকে আমি নির্দেশ দিয়েছি, কারোর সঙ্গে কথা বলেছি, আমরা কি যেতে জীবনযাপন করি, কোথায় থাকি, কিভাবে চলি, কি করি না করি, এই খবর তো রাষ্ট্রের বিভিন্ন যন্ত্রের কাছে রয়েছে। তারপরে একটার পর একটা 8টা মামলা আমার বিরুদ্ধে দিয়েছে গাড়ি পোড়ার। যারা আমার বিরুদ্ধে এই মিথ্যা মামলা দিতে পারে আর যারা বেগম খালেদা জিয়াকে, রিয়াজ রহমানকে হত্যা করছে বলে অভিযোগ করতে পারে, তাদের পক্ষে কি করা সম্ভব নয় সেই প্রশ্ন আমি আপনাদের কাছে রাখতে চাই। সুতরাং আমি মনে করি যে কারা সত্যিকার অর্থে যারা এই কাজগুলি করছে তাদেরকে যেভাবে হোক ধরে এনে বিচার করা হোক, আমার তাতে কোনো প্রকার সংশয় নাই কথা বলার জন্য। কিন্তু কারা করছে এটা কে দায়িত্ব তো সরকারের, সরকার সেই দায়িত্ব পালন করে এখন বলছে দেখা মাত্র গুলি করা হবে। দেখা মাত্র গুলি করার অধিকার কেউ তো আপনাকে, এই যে সেলফ ডিফেন্স তো মানুষকে মারতে পারে, সেই অধিকার আমাদের আইনেই রয়েছে। কিন্তু যখন র্যাব প্রধান, যখন পুলিশ প্রধান, আইজি সাহেব বা ইভেন মেট্রোপলিটন পুলিশের চিফ, ওনারা যখন বলেন যে যেই সমস্ত ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজ 2-3 ব্যবহার হচ্ছে, তাতে কারা কি করছে এটা বলা তো খুব কঠিন। কি করে আমরা বলবো? ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, আপনারাই বলছেন যে দেখা মাত্র এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম আসলে বিএনপির কেউ এর সাথে কোনো জড়িত নয়, এবং অন্যান্যদের পক্ষ থেকে দূরে থাক, আপনারা যারা নীতি নির্ধারক আছেন তারা কোনো সময় এই ধরনের সিদ্ধান্ত না দেন। তাহলে যারা ওই সন্ত্রাসী কার্যক্রম করছে তাদের দেখা মাত্র গুলি করার যদি নির্দেশ বিজিবির প্রধান দিয়ে থাকেন, ইচ্ছা র্যাবের প্রধান পোষণ করেন, পুলিশ প্রধান যদি তাদেরকে এটি গুলি করতে চান, আপনাদের কি অসুবিধা? আমরা তো সেই সন্ত্রাসীরা মারা পড়ুক সেটাই চাই। আমাদের না সন্ত্রাসীরা ডিসাইড করবে কে? আপনি কোনো লোককে দেখা মাত্র তাকে গুলি করতে, আরেকজনকে মারতেছে, তাহলে তো আপনি গুলি করতেই পারেন। ইউ সি টু সেভ ইউর লাইফ। যেমন বিজেপি প্রধান বলছে আমরা আক্রান্ত হলে, বিজেপি প্রধান যেটা বলছে আমি যদি আক্রান্ত হই, আমি যদি গুলি না করি, তাহলে কেউ যদি আমাকে গুলি করে তাহলে আই হ্যাভ এ রাইট টু কিল হিম। এটা তো সেলফ ডিফেন্স আইনে আছে, সেজন্য আলাদা কোনো আইন লাগবে না তো আপনার। টু সেলফ ডিফেন্স ইউ ক্যান কিল সামবডি, দ্যাট রাইট হ্যাজ বিন গিভেন, ল হ্যাজ গিভেন ইউ। কিন্তু আপনি যদি ঢালাও ভাবে যা কোনো লোককে মেরে ফেলতে চান, তাহলে তো বিচার বিভাগের প্রয়োজন নাই, বিচার ব্যবস্থাই দরকার নাই। বলছে 7 দিন পরে নাকি বিএনপির কোন নেতা কর্মীকে খুঁজে পাওয়া যাবে না ঢাকা রাজপথে। তার অর্থ কি? They will take the law at their own hand and they will kill all the BNP men.
তাহলে কোথায় যাবে দেশটা? না, ব্যারিস্টার রফিকুল ইসলাম বিজেপি প্রধান, র‍্যাব প্রধান এবং সমালোচিত পুলিশ প্রধানরা আসলে এই ধরনের কথাই বলতে চেয়েছেন, ডিএমপি কমিশনাররা, যে সন্ত্রাসীদেরকে যেখানেই দেখা হবে সেখানে তাদেরকে গুলি করা হবে এবং জনগণকে বাঁচানো হবে। সে যাই হোক, আমি আপনার কাছে একটি ফিলোসফিক্যাল প্রশ্ন করতে চাই। আমি আপনার রাজনীতির সাথে আপনার রাজনীতির সাথে আমি অনেকদিন ধরে পরিচিত বলে এই ফিলোসফিক্যাল কোশ্চেনটি আপনাকে করতে চাই যে টানা অবরোধ করে কাদের আসলে আপনারা বিপদে ফেলতে চাইছেন, কাদের সংকট সৃষ্টি করছেন? সরকারের এতে কতটুকু সংকট হচ্ছে, আমরা যারা সাধারণ মানুষ তারা কতটুকু সংকটে পড়ছি? ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। অবরোধ, টানা অবরোধ করে মানুষের কষ্ট হচ্ছে এই কথা আমাদের নেত্রীও বলেছেন যে আমরা সত্যি মানে অনন্য উপায় হয়ে আপনার এই কর্মসূচি দিয়েছি, যেহেতু আমাদের দেয়ালে পিঠ ফেলেছে, আমাদের অন্য কিছু মানে শ্বাস প্রশ্বাস নেওয়ার অবস্থাও তারা দিচ্ছেন না। বলছে 7 দিনের মধ্যে বাংলাদেশ থেকে বিএনপি উদয় হয়ে যাবে, ঢাকা শহর থেকে উদয় হয়ে যাবে। মানুষের সভা সমিতি, মিছিল, মিটিং এইগুলি না করতে দিয়ে এই অবস্থায় নিয়ে গেলে একটা রাজনৈতিক দলের কি করার রয়েছে? আর একটা রাজনৈতিক দলের পক্ষে, বিশেষ করে যখন স্টেট মেশিনারিগুলি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছে না বলে সকলের কাছে প্রতীয়মান হয়, তাহলে এই একটা রাজনৈতিক দল কি করতে পারে আপনি বলেন? আমি মনে করি কোন অবস্থাতে, আমরা যেটা বলছি, আমরা সন্ত্রাস কোন অবস্থাতে আমরা মনে করি সন্ত্রাস ইজ নট দ্য অনলি ওয়ে আউট, এট অল ওয়ে আউট। সন্ত্রাস ছাড়া আমাদের কর্মসূচি পালন করা হচ্ছে এবং আমরা সেই পথে যাচ্ছি। আর এই সমস্যা, এটা দেশে কোনো সমস্যা আছে কিনা এইটাই যদি সরকার স্বীকার না করে এবং এটাকে যদি একমাত্র মনে করে যে না টেরোরিস্ট এটা করছে, আর বিএনপি টেরোরিস্ট, বেগম খালেদা টেরোরিস্ট, আমরা সকলেই টেরোরিস্ট, এইভাবে যদি চিত্রায়িত করে, তাহলে কি আপনি মনে করেন যে এই পদ্ধতিতে ধরে নিয়ে হত্যা করে সমস্যার সমাধান হবে? ব্যারিস্টার রফিকুল ইসলাম, আমি তো মনে করি পলিটিক্যাল ক্রাইসিস, this must be addressed properly এবং to bring to an end of this. ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, আমি সামাজিক গণমাধ্যমগুলি দেখছিলাম, সামাজিক গণমাধ্যমগুলিতে এক ধরনের প্রশ্ন এরকম ছিল যে, ধরেন এই প্রশ্নটি যদি আমি আপনাকেই করি, কারণ বিএনপির স্ট্যান্ডিং কমিটি মেম্বারদের প্রতি প্রশ্ন ছিল যে, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, আপনি যারা এই সহিংসতায় বা এই ঘটনায় আহত হয়েছে তাদের দেখতে কেন যান নাই? আজকে 16 বা 17 দিন ধরে এটি হচ্ছে, 27 জন মানুষ মারা গেছে সর্বশেষ হিসাব অনুযায়ী, আহত হয়েছে কতজন তার আসলে কোনো হিসাব নাই। আপনাকে জি নিশ্চয়ই আমি যেতাম বা এখনো যেতে চাই। আমি আপনাকে সাংবাদিক হিসেবে রিকোয়েস্ট করবো, আপনি আমাকে অ্যাসুরেন্স দেন রাস্তায় আমি এইভাবে আক্রান্ত হব না এবং এই সন্ত্রাসীরা আমাকে ধরে নিয়ে যাবে না, রিয়াজ রহমানের মতো আমার জীবনের পরিণত হবে না। আমি প্রত্যেকটি হাসপাতালে যাব, আমার তরফ থেকে যা যা করণীয় দরকার আপনি মনে করেন আপনি আমার সঙ্গে থাকেন, রাত দিন আমি তাদের সেবা করব। আমি করলে যাবো না, আমি সেই কাজগুলি করবো। আপনি আমার লাইফের গ্যারান্টি দেন যে আই এম সেভ এট দ্য স্ট্রিট। যে ব্যারিস্টার রফিকুল ইসলাম, আপনি কি মনে করছেন আক্রান্ত হব না, সন্ত্রাসীরা ছাত্র সন্ত্রাসীরা হব না? জি ব্যারিস্টার রফিকুল ইসলাম, আপনি কি মনে করছেন যে এই যে আপনার জীবনের ঝুঁকি, সেটি যে এই যে চলমান অবরোধ, এই কারণে এই অবরোধের সুযোগ নিয়ে অন্য কেউ করছে, নাকি আপনার এই ঝুঁকিটি সরকারের কারণে? আপনি কি মনে করেন এই অবরোধ যদি না চলতো তাইলেও আপনার এই জীবনে এই ঝুঁকি থাকতো? আমি কিন্তু দুটো দিক, একটা হলো সরকার যেহেতু গণতান্ত্রিক ভাবে নির্বাচিত নয় বলে আমি বিশ্বাস করি, জনগণের ভোট তারা নির্বাচিত হয় নাই, সুতরাং যাতে করে নির্বাচনের কথা কেউ না বলতে পারে তাদের মুখ বন্ধ করার জন্য একটা কাজ সরকার করতেই পারে। আরেকটা হলো যে এক্সট্রা কনস্টিটিউশনাল ফোর্স করতে পারে, যাদের অ্যাডভান্টেজ নেওয়ার জন্য যারা গণতান্ত্রিক রাজনীতি বিশ্বাস করে না তারাও করতে পারে। কিন্তু আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন নেতা এর সঙ্গে জড়িত আছে বলে আমি কিছুতে বিশ্বাস করতে পারি। ব্যারিস্টার রফিকুল ইসলাম, আপনি আমাদের অনেকগুলি প্রশ্ন উত্তর দিয়েছেন। সব শেষ প্রশ্ন, যে এই অবরোধ আর কতদিন ধরে চললে সরকারকে আপনারা আপনাদের ভয়েসটি শোনাতে পারবেন বলে আপনি মনে করছেন, এবং আর কতদিন আমাদের এই অবরোধের মধ্যেই আপনি যেটি বলছেন যে আমরা কিছুটা সাফার করছি, সেই সাফারটি আমাদের করতে হবে বলে আপনি মনে করছেন? ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। আমি মনে প্রাণে কামনা করি খুব শীঘ্রই মানে এই মানুষের কষ্ট দূর হোক, এবং সেই কষ্ট দূর করার জন্য শুধুমাত্র দায় দায়িত্ব সরকার আমাদের উপর ছেড়ে দিলেই হবে না। সরকার যারা রাষ্ট্র পরিচালনা করছে, জনগণের ট্যাক্সে রাষ্ট্র পরিচালিত হচ্ছে এবং ভোট ছাড়ার ক্ষমতা আছে, তাদের দায়িত্ব একেবারেই নাই। সমস্ত দায়িত্ব আমাদের উপর যদি ছেড়ে দেন তাহলে কতটুকু সুবিচার করবেন গণতন্ত্রের প্রতি, সেইটাও বিবেচনা করার কথা আমি আপনাদেরকে অনুরোধ করব। তবে আমি চাই এই অবস্থা, অচল অবস্থা থেকে জাতি মুক্তি পাক। ব্যারিস্টার রফিকুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ।